নমস্কার বন্ধুরা, এইচএস পথ স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজকে আমরা বৃদ্ধ ভাতা ফর্ম ফিল আপ কীভাবে তোমরা করবে সেটা নিয়ে আলোচনা করব। এই ফর্মটা তোমরা পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত ক্যাম্পগুলো হচ্ছে সেখানে তোমরা ফ্রিতে পেয়ে যাবে। যদি সেখানে তোমরা না পাও তাহলে তোমরা যে কোনো কম্পিউটার জেরক্সের দোকানে তোমরা এই ফর্মটা পেয়ে যাবে। তো এই ফর্মটা কীভাবে তোমরা ফিল আপ করবে? প্রথমে তোমাদের এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে আঠা দিয়ে সেটে দিতে হবে। তারপর এখানে তোমাদের পেনশন কেস, এই জায়গাটা ইম্পর্টেন্ট। এক্সিস্টিং কথাটির মানে হচ্ছে আপনারা যদি আগে থেকে পেয়ে থাকেন তোমার বৃদ্ধ ভাতা, তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি নতুন আবেদন করেন তাহলে এখানে ক্লিক করবেন, এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। আর এখানে পেনশন টাইপ, যেহেতু আমরা বৃদ্ধ ভাতার আবেদন ফর্ম ফিল আপ নিয়ে আজকে আলোচনা করবো বা দেখাবো, তার জন্য আমরা এখানে বৃদ্ধ ভাতাতে ওল্ড এজে টিক চিহ্ন দিয়ে দেবো। আর যদি নতুন আপনারা করে থাকেন তাহলে নিউতে টিক চিহ্ন দেবে। যদি আগে থেকে পেতেন কিন্তু এখন আপডেট করার জন্য ফর্মটা ফিল আপ করে জমা দিচ্ছেন, তাহলে এখানে এক্সিস্টিংয়ে টিক চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। যে কোনো একটাতে আমরা টিক চিহ্ন দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমরা এক্সিস্টিং পেতাম, বাট এখন আমরা আবার নতুন করে আপডেট পাওয়ার জন্য এটাকে জমা দিচ্ছি। এবার যদি এখানে প্রথমে তোমাদের আধার কার্ডটা বার করে নেবে। আধার কার্ডের এই জায়গাতে টোটাল 12টি নম্বর রয়েছে, সেই 12টি নম্বর তোমরা এখানে লিখে দেবে। তারপর তোমরা এখানে ভোটার আইডি কার্ডটা বার করবে, সেই ভোটার আইডি কার্ডের যে নম্বরটা, এই নম্বরটা তোমরা এখানে লিখে দেবে। তারপর নেম অফ দ্য বেনিফিশিয়ারি, যে আবেদন করছেন ও বৃদ্ধ ভাতার জন্য, তার নামটা এখানে লিখে দেবেন। এখানে লিখে দেবেন মিডিল নাম, ফার্স্ট নাম এখানে প্রথমে নামটা লিখবেন। ধরে নাও কারো নাম অমল পাল, তাহলে এখানে প্রথম নামটা লিখবেন অমল, তারপর এখানে পালটা লিখে দেবেন। হ্যাঁ, আর মিডিল নেম, এটা এখানে তোমরা যদি মিডিল নেম অমল পালের এখানে লিখতে হবে না। যদি অমল কুমার পাল, এখানে তাহলে মিডিল নামটা হবে কুমার, যেহেতু অমল পাল তার জন্য এখানে পালটা লাস্টের দিকে হবে। এখানে মিডিলে কোনো কিছু লেখার প্রয়োজন নাই। যদি তার নামটা অমর কুমার পাল হতো তাহলে তোমাদের কুমারটা এই জায়গায় মিডিলে হতো, তার পালটা লাস্টের জায়গায় হতো। তো যেহেতু অমর পাল, তাই সেক্ষেত্রে আমরা ফার্স্টে অমল লিখে দিলাম, লাস্টে পালটা লিখে দেবো, ঠিক আছে। এখানে তোমরা বড় হাতের লেখার চেষ্টা করবে। নামটা তোমরা আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটাই লিখবে, ইংলিশে লেখার চেষ্টা করবে, ঠিক আছে। ইংরেজিতে লেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের যখন কম্পিউটারের ডাটা এন্ট্রি অপারেটররা যখন এন্ট্রি করবে তখন কিন্তু তাদের ভুল হওয়ার চান্সটা খুব কম থাকবে। এবার চলে যাবো আপনাদের জেন্ডারটা কি, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, মানে ছেলে যদি হয়ে থাকেন তাহলে মেলে টিক চিহ্ন দেবেন, যদি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেলে টিক চিহ্ন দেবেন, ওকে। এবার এখানে আমরা দেখে নেব 5 নম্বর পয়েন্টে এখানে আমরা ডেট অফ বার্থ, আপনাদের জন্ম তারিখটা কবে সেটা তোমরা আধার কার্ডের যে জন্ম তারিখটা আছে সেটা দেখে এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। প্রথমে কোন দিন, তারপর মাস, তারপর সালটা এখানে তোমরা দিয়ে দেবে। তারপর এখানে তোমাদের আধার কার্ডের জন্ম তারিখ অনুসারে কত বয়স হচ্ছে সেটা তোমরা এখানে লিখে দেবে। হ্যাঁ, 40, 50, তোমার 60 বছর, 61, 62, হ্যাঁ, যেহেতু ওল্ড এজ বা বৃদ্ধ ভাতাটা তোমরা 60 বছরের পরে পাবে, তাহলে তোমার 60 বছর হয়েছে কিনা সেটা লিখে দেবে, 60 হচ্ছে নাকি 61, 62 সেটা লিখে দেবে। তারপর এখানে চলে আসবো আমরা, যিনি আবেদন করছেন তার বাবার নামটা লিখে দেবেন। সেম এখানে যদি কুমার পাল থাকে তাহলে এখানে প্রথমে কুমারটা লিখে দেবেন, লাস্টে পালটা লিখে দেবেন, ঠিক আছে। এভাবে মায়ের নামটা অনিতা পাল, যদি এখানে প্রথমে অনিতা তারপর লাস্টে পালটা লিখে দেবেন, বড় হাতে লিখবেন, নামটাকে বড় হাতে লেখার চেষ্টা করবেন এবং ইংরেজিতে লিখবেন। এবার রিলিজিয়াস, মানে 8 নম্বর পয়েন্ট, রিলিজিয়াস মানে ধর্মটা কোন, হ্যাঁ, হিন্দু হলে হিন্দু, ইসলাম হলে ইসলাম, খ্রিস্টান হলে খ্রিস্টান, যে যে ধর্মে আপনি অন্তর্ভুক্ত সেটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। এবার আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে 9 নম্বর পয়েন্ট, তাহলে এসসির মধ্যে যদি পড়ে থাকো তাহলে এসসিতে টিক চিহ্ন দেবে, ওবিসি হলে ওবিসি, জেনারেল হলে জেনারেল, এসটি হলে এসসি। তারপর 10 নম্বর পয়েন্ট, যিনি আবেদন করছেন তার ওয়াইফ বা স্বামী বেঁচে আছে না মারা গেছে সেখানে টিক চিহ্ন দেবেন, যদি মারা যায় টিক চিহ্ন দিয়ে দেবেন, যদি বেঁচে থাকে তাহলে এলআইপি টিক চিহ্ন দেবেন, ঠিক আছে। আর এখানে স্পাউস নেম, এখানে স্পাউস নেম মানে হচ্ছে তোমার স্ত্রীর নামটা এখানে আপনার লিখতে হবে। যদি সে কেউ পুরুষ করে থাকেন তাহলে তার স্ত্রীর নামটা, যদি মহিলা কেউ করে থাকেন তাহলে এখানে তার স্বামী, এখানে কেবলমাত্র পুরুষ যারা অ্যাপ্লাই করবেন তাদের কেবলমাত্র স্ত্রীর নামটা এখানে লিখতে হবে, ঠিক আছে। এখানে প্রথমে অনিতা পাল, ধরে নাও অনিতা পাল নাম আছে, তো অনিতা প্রথমে লিখে দেবে ফার্স্ট নেমের জায়গায়, তারপর লাস্টে পালটা লিখে দেবে লাস্টের জায়গায়, ঠিক আছে। মিডিলে কোনো কিছু লেখার প্রয়োজন নেই। এবার চলে যাবো আমরা নেক্সটে কন্ট্যাক্ট ডিটেলসে প্রথম যেটা রয়েছে হাউস আর প্রিমিয়াম নম্বর, যদি ঘরের কোনো নাম্বার থাকে তাহলে সেটা লিখবেন, যদি না থাকে লেখার কোনো প্রয়োজন নেই। এবার আপনি গ্রামের নাকি শহরে বাস করেন সেটা লিখে দেবেন, হ্যাঁ, আপনার গ্রামের নাম কিংবা শহরের নামটা সেটা ইংরেজিতে লেখার চেষ্টা করে দেবেন, বড় হাতের, ঠিক আছে, বড় হাতে লিখবেন। তারপর আপনার জিবি গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে বড় হাতের লিখে দেবেন, ব্লকের নামটা বড় হাতের, ব্লক মানে পঞ্চায়েত অফিস যেটা রয়েছে, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটিতে লিখে দেবেন নামটা বড় হাতের, পুলিশ স্টেশন লিখবেন, 6 নম্বর পোস্ট অফিস সে নামটা লিখে দেবেন বড় হাতের, তারপর সাব ডিভিশন যেটা রয়েছে সেটা লিখে দেবেন, এভাবে পরপর। তারপর এখানে ডিস্ট্রিক্টের নামটা লিখে দেবেন, আপনাদের যে ডিস্ট্রিক্টের মধ্যে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে লিখে দেবেন বড় হাতের। তারপর আপনারা পিনকোডটা দিয়ে দেবেন 9 নম্বর পয়েন্টে, পিনকোড আপনাদের এলাকার যে পিনকোড সেই পিনকোড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর স্টেটের নামটা দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল বড় হাতের, তো বাকি সমস্ত কিন্তু অক্ষর তোমাদের বড় হাতে লিখতে হবে, যতগুলো তোমরা এখানে লিখবে আপনাদের ডিটেলসটা সেটা বড় হাতে লিখে দেবেন। আপনাদের মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন, ঠিক আছে, মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। ল্যান্ডলাইন নম্বর যদি থাকে সেটা লিখবেন, যদি না থাকে লেখার প্রয়োজন নেই। ইমেল অ্যাড্রেস যদি থাকে লিখবেন, না থাকলে লেখার কোনো প্রয়োজন নেই। এখানে যেটা রয়েছে অ্যাকনোলেজমেন্ট কপি,
এই জায়গা থেকে অ্যাকনোলেজমেন্ট কপিতে আপনাদের কোনো কিছু লেখার এখানে ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। অফিসিয়ালি যারা থাকবে, হ্যাঁ, তারা এই ফর্মটা ফিল আপ করে দেবে, ঠিক আছে? তাদের এটা কাজ, আপনাদের এটা কাজ নয়। চলে যাবো আমরা নেক্সট পেজে। ফর ডিসেবিলিটি পেনশন, ঠিক আছে? যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের জন্য এটা, যেহেতু আপনারা হ্যান্ডিক্যাপ নয়, তো সেক্ষেত্রে এটা কোনো কিছুর প্রয়োজন নেই, আপনাদের ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। চলে যাবো আমরা এখানে ব্যাঙ্ক ডিটেলস। ব্যাঙ্ক ডিটেলসে চলে আসবো। এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা থাকতে হবে, সেই ব্যাংকের নামটা লিখতে হবে, কোন ব্যাংকের আপনার অ্যাকাউন্ট রয়েছে, এসবিআই নাকি গ্রামীণ ব্যাংক, সেই ব্যাংকটার নাম লিখে দেবেন, বড় হাতে লেখার চেষ্টা করবেন, হ্যাঁ। এবার ব্রাঞ্চ নেম, হ্যাঁ, সেই ব্যাংকটা কোন ব্রাঞ্চের অন্তর্গত সেটা লিখে দেবেন বড় হাতের। তারপর অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আইএফসি কোডটা এখানে বসিয়ে দেবেন, আইএফসি কোডটা, সেই ব্যাংকের আইএফসি কোড। এবার চলে যাবো আমরা নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্টে এনক্লোজার লিস্ট, মানে আপনি এই ফর্মটার সাথে কোন কোন ডকুমেন্টসগুলো জমা দেবেন, ঠিক আছে? আপনার আধার কার্ডের সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে? আধার কার্ডটা জেরক্স করে সেটাতে আপনি সেলফ অ্যাটেস্টেড মানে নিজে সিগনেচার করে নেবেন এবং সেটা জমা দেবেন। আপনার যদি রেশন কার্ড থাকে তাহলে এখানে টিক চিহ্ন দেবেন, সেটাও জমা দেবেন সেলফ অ্যাটেস্টেড করে। এখানে তোমার ইনকাম সার্টিফিকেট যদি থাকে, সেটা গ্রাম পঞ্চায়েত থেকে বা আপনার মিউনিসিপ্যালিটির এলাকার যদি লোক হয়ে থাকেন, তাহলে মিউনিসিপ্যালিটি থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে সেটা এখানে এই ফর্মের সাথে জুড়ে দেবেন। সাথে 7 নম্বর যেটা পয়েন্ট রয়েছে ব্যাঙ্ক পাসবুক, আপনার যে ব্যাংকের পাসবই, সেই ব্যাংকের পাসবইয়ের প্রথম যে পেজটা রয়েছে সেটা জেরক্স করে নেবেন। এবার নমিনেশন ফর্ম, ঠিক আছে? ইন কেস অফ ডেথ, এটা দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? এটা যারা বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করবে তাদের এটা, এখানে আপনাদের কোনো কাজ নেই। আর এটা তারপর এখানে এই সাইডে যদি দেখে নিয়ে যে ভোটার আইডি কার্ড, আপনার ভোটার আইডি কার্ডটা দেবেন, তো এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, সেটাও সেলফ অ্যাটেস্টেড করে জমা দেবেন, মানে সেলফ সিগনেচার করে। এটা ডিসেবিলিটি সার্টিফিকেট, এটা আপনার দেওয়ার প্রয়োজন নেই। যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবে তাদের এটা দেওয়ার প্রয়োজন আছে। কপি হাজব্যান্ডের সার্টিফিকেট, এটা যারা বিধবা ভাতার জন্য আবেদন করবে তাদের জন্য এটা আপনাদের দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? বাকি যে 9 নম্বর পয়েন্ট রয়েছে প্লিজ স্পেসিফাই, এখানে আপনাদের কোনো কিছু লেখার প্রয়োজন নেই। লাস্টের যে এখানে রয়েছে আপনারা এখানে ডিক্লারেশন বেনিফিশিয়ারি সিগনেচার, আপনি যিনি আবেদন করছেন তিনি এখানে সিগনেচারটা করে দেবেন, ঠিক আছে? সিগনেচারটা করে দেওয়ার পর বা এখানে সিগনেচারটা করার পর এখানে ডেটটা দিয়ে দেবেন, যে ডেটে আপনি সিগনেচার করছেন, যে ডেটে আপনি জমা দেবেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে আপনার কিন্তু এই ফর্মটা পূরণ হয়ে গেল। সাথে এই ডকুমেন্টসগুলো যেগুলো তো আপনি টিক চিহ্ন দিচ্ছেন, সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা নিজে সিগনেচার করে এই ফর্মটার সাথে জুড়ে দেবেন আর জমা দিয়ে দেবেন। আর বাকি যে নিচের অংশটা রয়েছে এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না। লাস্টের যেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, এই সমস্তগুলো তোমাদের কাজ নয়, এগুলো যারা অফিসিয়ালি কর্মচারী রয়েছে তাদের এগুলো কাজ। এখানে তারা সিগনেচার করবেন এবং স্ট্যাম্প পেপার যেটা রয়েছে আপনাদের সিল ছাপার দেবেন, জমা নিয়ে নেবেন, ঠিক আছে? বাকি এই কাজগুলো কিন্তু তাদের। আপনাদের ফর্ম ফিল আপ কমপ্লিট, ঠিক আছে? এইভাবে আপনারা ফর্ম ফিল আপ করে জমা দেবেন। আর বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ সম্পর্কে আপনাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো কিছু জানার থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই সমস্ত কমেন্টগুলোর উত্তর দেওয়ার। তো আজকের মতো এখানেই, চলে যাব পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।